দেখো তাহলে আজকে স্ট্রং রুটসের আজকে পার্ট 3, তাই তো? সবাই পড়ে দিয়ে পেজ নম্বর 66। Why don't you say this to the people who come to you for help and advice? অর্থাৎ এবার কালাম তার বাবাকে জিজ্ঞেস করছেন যে আচ্ছা, হোয়াই ডোন্ট ইউ সে, তুমি বলো না কেন সেই সব মানুষদেরকে, সে টু দ্য পিপল, সেই সব মানুষদেরকে তুমি কেন কিছু বলো না, হু কাম টু ইউ ফর হেল্প অ্যান্ড অ্যাডভাইস, যে মানুষগুলো তোমার কাছে কি চাইতে, উপদেশ চাইতে এবং সাহায্য চাইতে আসে। আই আস্কড মাই ফাদার, আমি আমার বাবাকে জিজ্ঞেস করলাম। হি পুট হিজ হ্যান্ড অন মাই শোল্ডার, শোল্ডার মানে হচ্ছে কাঁধ, ঠিক আছে? কাঁধ বলতে এই জিনিসটা যেটা কাঁধ, ঠিক আছে? হি পুট হিজ হ্যান্ড অন মাই শোল্ডার্স, তিনি তার হাতটা রাখলেন আমার শোল্ডারে, আমার কাঁধে। অ্যান্ড লুকড স্ট্রেট ইনটু মাই আইস, এবং সোজাসুজি আমার চোখের দিকে তাকালেন। স্ট্রেট মানে হচ্ছে সোজা, ঠিক আছে? লুকড LOOKED, লুকড মানে তাকালেন, পাস্ট টেন্স, ঠিক আছে? ইনটু মাই আইস, আমার চোখের মধ্যে, মানে একদম চোখে তাকানো যেটা, ঠিক আছে? ফর কোয়াইট সাম টাইম হি সেড নাথিং, কিছু সময় ধরে তিনি যেন কিছুই বললেন না। অ্যাজ ইফ হি ওয়াজ জাজিং মাই ক্যাপাসিটি টু কম্প্রিহেন্ড হিজ ওয়ার্ডস, যেন তিনি আইডিয়া করছিলেন, যেন তিনি উপলব্ধি করছিলেন বা তিনি বিচার করছিলেন যে আমি তার কথাগুলো বুঝতে পারছি কিনা। ক্যাপাসিটি মানে তোমার হচ্ছে যে ক্ষমতা, যেটা, ঠিক আছে? টু কম্প্রিহেন্ড হিজ ওয়ার্ডস, তার যে শব্দগুলোর যে মানেগুলো বা অর্থগুলো, আমি সেটা বুঝতে পারছি কিনা সেটা তিনি দেখছিলেন, সেটা তিনি জাজ করছিলেন। দেন হি অ্যান্সার্ড ইন এ লো, তারপর তিনি আস্তে, ডিপ ভয়েস, তিনি আস্তে গম্ভীর আওয়াজে উত্তর দিলেন। হিজ অ্যান্সার ফিল্ড মি উইথ এ স্ট্রেঞ্জ এনার্জি অ্যান্ড ইনথাউজিয়াজম। হিজ অ্যান্সার ফিল্ড মি, তিনি যে উত্তরটা দিয়েছিলেন তার উত্তরটা কী ছিল? এক স্ট্রেঞ্জ এনার্জি, মানে একটা অদ্ভুত শক্তি আমার মধ্যে যেন খেলছিল, হ্যাঁ, অ্যান্ড ইনথাউজিয়াজম, এবং একটা উৎসাহ কাজ করছিল, একটা সাহস কাজ করছিল আমার মধ্যে, ঠিক আছে? হোয়েন এভার হিউম্যান বিংস ফাইন্ড দেমসেলফ অ্যালোন, এবার কি বলছেন তিনি, দেখো এই কথাগুলো বেশ ভালো। হোয়েন এভার হিউম্যান বিংস ফাইন্ড দেমসেলফ অ্যালোন, যখনই একটা মানুষ নিজেকে একাকিত্ব মনে করে বা নিজেকে একাকী পায় বা একাকিত্ব ফিল করে, অ্যাজ এ ন্যাচারাল রিয়েকশন, এবং স্বাভাবিকভাবেই তার মধ্যে একটা প্রতিক্রিয়া ঘটে। কি প্রতিক্রিয়া ঘটে? দে স্টার্ট লুকিং ফর কোম্পানি, বলছে যখনই মানুষ একা হয় তখনই সে তার সঙ্গী খুঁজে, মানে সেই জায়গাটা, গ্যাপটা পূরণ করার জন্য। এটা হচ্ছে প্রকৃতির নিয়ম, ঠিক আছে? হোয়েন এভার দে আর ইন ট্রাভেল, যখনই সে সমস্যায় পড়ে, দে লুক ফর সামওয়ান টু হেল্প দেম, এবং সে খোঁজে যে কেউ যেন আমাকে হেল্প করে, সাহায্য করে, ঠিক আছে? সে হয় না যে যখনই দেখবে যে তুমি কোনো একটা বিপদে পড়েছো, তখন তোমার মনে হবে যে কেউ যদি আমাকে এসে হেল্প করতো তাহলে আমার ভালো হতো, বা তোমার যখন হেল্প দরকার তখন যদি কেউ এসে তোমাকে সাহায্য করতো, বা তোমার যখন তুমি যখন একা আছো তখনও যদি কেউ হেল্প করতো, তাহলে তোমার কি মনে হয়, বা তুমি একটা চাও। বলছে এটা হচ্ছে ন্যাচারাল রিয়াকশান, অর্থাৎ প্রাকৃতিক যে নিয়ম সেটা, মানে এটা আমাদের অলমাইটি গড উপর থেকেই, বা যখন তিনি সৃষ্টি করেছেন, যে ক্রিয়েটর, তখন তিনি এই সব বৈশিষ্ট্যগুলো, এই সব ফিচারগুলো আমাদের মধ্যে দিয়ে দিয়েছেন, ঠিক আছে? হোয়েন এভার দে রিচ অ্যান ইম্পেস দে লুক টু সামওয়ান টু শো দেম দ্য ওয়ে আউট, এবং যখনই তারা কি হয়, তাদের অচলাবস্থা, মানে তারা চলতে পারছে না, তারা দুর্বল হয়ে যাচ্ছে, দে লুক সামওয়ান টু শো দেম দ্য ওয়ে আউট, এবং তারা এমন একজনকে খোঁজে যে তাদেরকে পথ খুঁজে বের করবে বা পথ দেখাবে, ঠিক আছে? যখন তারা কোনো পথ খুঁজে পাচ্ছে না, মোট কথা যখন কোনো পথ খুঁজে পাচ্ছে না, তখন তারা এমন একজনকে খোঁজে যে তাদেরকে পথ দেখাতে পারবে। এভরি রিকারেন্ট অ্যাঙ্গুইজ, লঙ্গিং অ্যান্ড ডিজায়ার ফাইন্ড ইটস ওন স্পেশাল হেল্পার। এভরি রিকারেন্ট মানে প্রত্যেকবারই কি হয়, যে অ্যাঙ্গুইজ তোমার হচ্ছে যন্ত্রণা, লঙ্গিং একটা আকাঙ্ক্ষা, ডিজায়ার ইচ্ছা, ফাইন্ডস ইটস ওন স্পেশাল হেল্পার, এবং হ্যাঁ খুঁজে পায় যেন নিজেই একটা বিশেষ একজন বিশেষ সাহায্যকারীকে যেন খুঁজে পায়। ফর দ্য পিপল হু কাম টু মি ইন ডিস্ট্রেস, বলছে সেই সব মানুষগুলো যারা আমার কাছে ডিস্ট্রেস মানে দুঃখ জানাতে আসে বা অশান্তি ক্লান্তিতে আসে, আমি কিন্তু এ গো বিটুইন ইন দেয়ার ইফোর্ট টু প্রপিসিয়েট ডেমনিক ফোর্সেস উইথ প্রেয়ার্স অ্যান্ড অফারিংস। আই এম বাট
আই এম বাট বলছে আমি কিন্তু গো বিটুইন ইন্ডিয়ার, মানে যেসব মানুষগুলো আমার কাছে তাদের দুর্দশা দুর্ভোগ জানাতে আসে, আমি কিন্তু তাদের দিকেই একমাত্র কি সাহায্যের হাতটা বাড়িয়ে দিই। তো তিনি ওটাই বলছেন যে আই এম বাট এ গো বিটুইন ইন্ডিয়ার ইফোর্ট মানে হচ্ছে প্রচেষ্টা, টু প্রপিসিয়েট মানে প্রপিসিয়েট বলতে প্রসন্ন করা মানে খুশি করা, ডেমনিক ফোর্সেস মানে ধরুন তাদের মধ্যে যে খারাপ যে অশুভ শক্তিগুলো যে আছে সেই অশুভ শক্তিগুলোকে যে বলছে লেখকের বাবা বলছেন অর্থাৎ কথকের বাবা বলছেন যে আমি সেই সব অশুভ শক্তিগুলোর মনটাকে জয় করার চেষ্টা করি যাতে তারা তাদেরকে ছেড়ে চলে যায়। ঠিক আছে, সেই এমন একটা মানে ভূত ওঝার ব্যাপারটার মতন, যখন ভূতে ধরে নেয় তখন ওঝা কি বলে তুই যাবি না, ঠিক আছে, বা ওকে যে ও কি বলে যে না রক্ত লাগবে বা এইসব জিনিসগুলো বলবে, তো তখন কি পুজো পার্বণ এই ব্যাপারগুলো করার মাধ্যমে তখন তাকে কি বলা হয় বিধি আচার করার মাধ্যমে তাকে ওখান থেকে সরিয়ে দেয়। তো সেই ব্যাপারটাই বলছে যে আই এম বাট এ গো বিটুইন ইন দেয়ার ইফোর্ট টু প্রপিসিয়েট ডেমনিক ফোর্সেস উইথ প্রেয়ার্স অ্যান্ড অফারিংস। আমি প্রার্থনা এবং সাধনার মাধ্যমে সেই সব অশুভ শক্তিগুলোকে প্রসন্ন করার চেষ্টা করি যেসব মানুষরা আমার কাছে দুঃখ দুর্দশাতে আসে। দিস ইজ নট এ কারেক্ট অ্যাপ্রোচ অ্যাট অল, এটা কিন্তু সবার জন্য একই রকম না, অ্যান্ড শুড নেভার বি ফলোড, এবং সবাই কিন্তু একই রকমভাবে ফলো করতে পারবে না বা সবার জন্য এটা একই রকম না। ওয়ান মাস্ট আন্ডারস্ট্যান্ড দ্য ডিফারেন্স বিটুইন এ ফিয়ার রিডেন ভিশন অফ ডেস্টিনি। বলছে ওয়ান মাস্ট আন্ডারস্ট্যান্ড, একজনকে অবশ্যই বোঝা উচিত দ্য ডিফারেন্স বিটুইন এ ফিয়ার রিডেন ভিশন অফ ডেস্টিনি, মানে ভাগ্যের যে হেরফের, মানে তোমার যে ভাগ্যটা এক একজনের ভাগ্য এক এক রকম ডিফারেন্ট আলাদা আলাদা, সেটা একটা প্রত্যেকটা মানুষকে এটা বোঝা উচিত যে সবার ভাগ্য একরকম হয় না, কারো ভাগ্য ভালো হয় কারো ভাগ্য খারাপ হয়, কিন্তু সেটা তোমাকে মেনে নিতে হবে, বুঝে নিতে হবে। ঠিক আছে, এই যে পরীক্ষা দেবে, পরীক্ষার মধ্যেও কারো ভালো রেজাল্ট হবে কারো খারাপ রেজাল্ট হবে, হয়তো টেস্টে ভালো রেজাল্ট করেছে ফাইনালে হয়তো খারাপ হয়ে গেল, ফাইনালে ভালো রেজাল্ট করলো টেস্টে খারাপ হয়ে গেল, কিন্তু কার ভাগে কী হবে কিন্তু সেটা আমাদেরকে মেনে নিতে হবে। তো ওটাই বলছে যে ওয়ান মাস্ট আন্ডারস্ট্যান্ড দ্য ডিফারেন্স বিটুইন এ ফিয়ার রিডেন ভিশন অফ ডেস্টিনি মানে হচ্ছে ভাগ্য, কপাল, আমরা যেটা বলছি যে আমাদের কপালে এক একজনের কপালে এক একজনের ভাগ্যে এক রকম জিনিসগুলো রয়েছে, বিভিন্ন রকম জিনিস রয়েছে, সেটা আমাদেরকে বুঝে নিতে হবে। অ্যান্ড দ্য ভিশন দ্যাট এনেবল আস টু সিক দ্য এনিমি অফ ফুলফিলমেন্ট উইথ আওয়ার সেলফ, এবং আমাদের মধ্যে যে শত্রুরা রয়েছে যে আমাদেরকে যেটা কাজ করতে দেয় না, আমাদেরকে পড়তে বসতে দেয় না, থাক পড়বো না, অলসতা, আমাদের শত্রুটাকে কী করতে হবে সেটা খুঁজে বের করতে হবে, আমাদেরকেই খুঁজে বের করতে হবে সেটা, হ্যাঁ আমাদের মনে দুর্বলতাটাকে আমাদেরকেই খুঁজে বের করতে হবে আর সেটাকে কী করতে হবে দমন করতে হবে, মানে সেটাকে মেরে ফেলতে হবে, তবেই তুমি সামনের দিকে এগোতে পারবে। মানে এগুলো কথা হচ্ছে তোমার খুব সুন্দর কথা, মানে একদম স্পিরিচুয়াল যেটা স্পিচ যেটা বলছে। অ্যান্ড দ্য ভিশন অফ দ্য এনেবল আস টু সিক মানে হচ্ছে খোঁজা, দ্য এনিমি অফ ফুলফিলমেন্ট উইথ আওয়ার সেলফ, মানে আমাদের মধ্যে যে শত্রুরা রয়েছে যেটা আমাদেরকে সবসময় খারাপের দিকে ধাবিত করে, যেটা সবসময় খারাপ বুদ্ধি দেয়, ঠিক আছে, যেটা সবসময় খারাপ মাইন্ডে আসে, ঠিক আছে, যেটা বেশিরভাগ সময় রাত্রেবেলা অশুভ শক্তির রাত্রেবেলা বেশি কাজ করে, দেখবা যে রাত্রেবেলা খারাপ চিন্তাগুলো, কিন্তু যেই ঘুম থেকে উঠলে সকালবেলা সব কিছু হাওয়া উধাও, ভূত পেতেও আসে, তবে খারাপ চিন্তা ভাবনাগুলো বেশিরভাগ দেখবা যে রাত্রে যখন তুমি ঘুমাতে যাওয়া বা বেশি রাত জাগছো সেই সময় খারাপ চিন্তা ভাবনাগুলো আসে, অশুভ শক্তি ব্যাপারটা যেটা এটা অ্যাকচুয়ালি ঘটে আর কি, ঠিক আছে, বা ভয় এই ব্যাপারটা রাত্রেবেলাতেই বেশি হয়, কিন্তু যখন তুমি আবার সকালবেলা ঘুম থেকে যখন উঠলে তখন দেখবা যে তোমার আর অত কিছু মনে হচ্ছে না। তারপর কি বলছে, আই রিমেম্বার মাই ফাদার স্টার্টিং হিজ ডে অ্যাট 4 AM, আমার মনে পড়ে যে আমার বাবার দিন চর্চা শুরু হতো বা দিনকাল শুরু হতো ভোর 4টাতে, বাই রিডিং দ্য নামাজ, এবং ভোর 4টাতে উঠে তিনি কী করতেন প্রথমে নামাজ পড়তেন, মানে প্রথমেই যে দিন চর্চা শুরু করছেন অর্থাৎ গডের কাছে গিয়ে তিনি প্রে করছেন বা নামাজ পড়ছেন। বিফোর ডন অর্থাৎ ভোরের আগে বা সকালের আগে তিনি কী করতেন ভোর 4টাতে উঠতেন, নামাজ পড়তেন এবং তার দিন চর্চা শুরু হতো। আফটার দ্য নামাজ, এবার নামাজের পরে হি ইউজ টু ওয়াক ডাউন টু এ স্মল কোকোনাট গ্রোভ, আমাদের একটা ছোট্ট নারকেলের বাগান ছিল, তিনি সেখানে প্রায় হেঁটে যেতেন, মানে ইউজ টু বলতে এটা অভ্যাসগত কাজের মধ্যে বোঝাচ্ছে যে হি ইউজ টু ওয়াক ডাউন টু এ স্মল কোকোনাট গ্রোভ, হ্যাঁ প্রতিদিনের কাজ, হ্যাঁ প্রতিনিয়ত তিনি যেটা করতেন। গ্রোভ উই ওন্ড মানে যেটা আমাদের নিজস্ব ছিল, নিজস্ব মালিকানাধীন, ওন্ড মানে হচ্ছে নিজস্ব, ঠিক আছে, যে একটা ছোট্ট কোকোনাট অর্থাৎ কারণ তোমার হচ্ছে যে রামেশ্বরম তোমার ওদিকটাইতে তোমার বেশিরভাগ নারকেল গাছই দেখা যায়। তো এবার কথকদেরও অর্থাৎ এপিজে আব্দুল কালামদের কথকদেরও একটা কী ছিল ছোট্ট নারকেলের বাগান ছিল, ওখানে দেখবে যে তুমি যদি ভিডিওতেও দেখো বা ইউটিউব বা হ্যাঁ সব দেখবে নারকেল গাছই দেখতে পাবে, ঠিক আছে। তারপর কি বলছে যে অ্যাবাউট 4 miles ফ্রম আওয়ার হাউস, যে 4 মাইল দূরে আমাদের বাড়ি থেকে, এটা লাইনটা দেখাতে হবে যে কয় মাইল দূরে ছিল কোকোনাট গ্রোভটা,
4 মাইল দূরে। হি উড রিটার্ন উইথ অ্যাবাউট এ ডজন কোকোনাটস। ডজন মানে কি বলো তো? 12টা। মানে 1 ডজন মানে আমরা কটা জানি? 12টা। 1 ডজন মানে না, 1 ডজন 4টা না, 1 ডজন 12টা। 4টা হালা ওইভাবে করে বলে, ঠিক আছে? তো হি উড রিটার্ন উইথ অ্যাবাউট এ ডজন কোকোনাটস টাইড টুগেদার থ্রোন ওভার হিজ শোল্ডার। মানে 1 ডজন নারকেল তিনি নিয়ে নিতেন, নিয়ে তার কাঁধের দিকে দুপাশে ঝুলিয়ে দিতেন, বেঁধে ভালো করে শক্ত করে বেঁধে এদিকে আর এদিকে অর্ধেক অর্ধেক করে ঝুলিয়ে দিতেন। অ্যান্ড অনলি দেম উড হি হ্যাভ হিজ ব্রেকফাস্ট। এবং তারপরেই তিনি কী করতেন? সেগুলো দিয়ে ব্রেকফাস্ট করতেন, বা সেগুলো নিয়ে এসে তিনি ব্রেকফাস্ট করতেন। তার যে প্রাতরাশ অর্থাৎ সকালের যে খাবার সেটা তিনি করতেন। এটা তার প্রত্যেক দিনের নাস্তা, এটা তার প্রত্যেক দিনের কাজ ছিল। দিস রিমেইন্ড হিজ রুটিন ইভেন হোয়েন হি ওয়াজ ইন হিজ লাস্ট 60s। এবং এটা তিনি ততদিন পর্যন্ত ফলো করেছিলেন, এই রুটিনটা তিনি মানে মেনে চলতেন একদম তার 60 বছর বয়স পর্যন্ত। লেট 60s মানে এটা 70 বলা যেতে পারে। লেট 60s মানে 60-র উপরে, ঠিক আছে? মানে লেট মানে কি দেরি করে, 60s অর্থাৎ 60-র উপরে, 70 বছরের মধ্যে, 60-এর উপরে, সেটা 70 বলা যেতে পারে সেটা। তো বলছে যে এটা তিনি ফলো করতেন। আই হ্যাভ থ্রু আউট মাই লাইফ ট্রাইড টু এমুলেট মাই ফাদার ইন মাই ওন ওয়ার্ল্ড অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি। বলছে আই হ্যাভ থ্রু আউট মাই লাইফ, আমি আমার সম্পূর্ণ জীবনে ট্রাইড চেষ্টা করতাম টু ইমুলেট অর্থাৎ অনুসরণ করতে মাই ফাদার ইন মাই ওন ওয়ার্ল্ড অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি। আমার বাবার যে আদর্শগুলো ছিল, বা আমার বাবার যে নীতিধারাগুলো ছিল, বা তার যে কথাবার্তাগুলো ছিল, স্পিরিচুয়াল যে আধ্যাত্মিক যে আলোচনাগুলো ছিল, সেগুলো আমার জীবনে, সেগুলো হচ্ছে, কারণ তিনি সায়েন্টিস্ট একজন। এবার যে আমরা বলি না যে সায়েন্সের হচ্ছে ধর্মের সাথে সায়েন্সের কী কানেকশন? কোনো কানেকশন নাই, মানি না। কিন্তু এটা অ্যাকচুয়ালি সত্য না, কারণ ধর্মের মধ্যে সব কিছুই রয়েছে, ঠিক আছে? তোমার হচ্ছে যে বড় বড় বৈজ্ঞানিকরাও তোমার হচ্ছে গীতার কোটেশনগুলো থেকে তোমরা অ্যাটম থেকে শুরু করে সব কিছু ওরা ফলো করছে, এবং সেটার টেকনোলজি নিয়ে তারা পরমাণু বোমাগুলো আবিষ্কার করছে সেটার নীতি মেনে। তো এবার লেখক কী করতেন? যে তার যে স্পিরিচুয়াল ব্যাপারগুলো, অর্থাৎ তার বাবার যে স্পিরিচুয়াল আধ্যাত্মিক যে আলোচনাগুলো, সেগুলো তিনি তার সায়েন্স অ্যান্ড টেকনোলজির দুনিয়াতে তিনি তার সেগুলোকে মিলানোর চেষ্টা করতেন, মানে সেগুলোর মাধ্যমে তিনি খোঁজার চেষ্টা করতেন। I have endeavored to understand the fundamental truths revealed to me by my father। এবং আমি খুঁজে পেতাম কি? যে টু আন্ডারস্ট্যান্ড, বুঝতে পারতাম, দ্য ফান্ডামেন্টাল ট্রুথস, জাগতিক একটা সত্য, বা মানে জাগতিক সত্য, রিভিল টু মি, যেটা আমার দ্বারা প্রকাশ হতো, মানে সেটার মাধ্যমে আমি মানে বিভিন্ন রকম আবিষ্কার করতে পারতাম সায়েন্স টেকনোলজি। যেমন তোমার হচ্ছে যে তিনি কী আবিষ্কার করেছিলেন? একটা মিসাইল আবিষ্কার করেছিলেন তিনি, মিসাইল ম্যান তাকে বলা হয়, ঠিক আছে? এবং তিনিই কিন্তু ভারতে মিসাইলের সূচনা করেছিলেন বলে ভারত পরমাণু শক্তিধর দেশ, তার আইডিয়াতে এসেছিল। ব্রহ্মস এগুলো তিনি, তারপর কি বলছে, বা অগ্নি, যেটা টু মি বাই মাই ফাদার। অর্থাৎ দেখো, এত বড় একজন সায়েন্টিস্ট, তবুও তিনি ধার্মিক ব্যাপারটা বিশ্বাস করতেন। কিন্তু এখনকার দেখবা যে বেশিরভাগ ওরা বলে যে না, ধর্ম আলাদা, বিজ্ঞান আলাদা, ঠিক আছে? কিন্তু না, বড় বড় বৈজ্ঞানিক যারা হয় তাদের মধ্যে সব কিছুই মানে সমানভাবে তোমার হচ্ছে কী রাখে, মর্যাদা, গুরুত্ব রাখে। অ্যান্ড ফিল কনভিন্স দ্যাট দেয়ার exist a divine power that can lift one up from confusion, misery, melancholy and failure and guide one to one's true place। এবং আমি বুঝতে পারতাম বা অনুভব করতে পারতাম কি, দেয়ার এক্সিস্ট এ ডিভাইন পাওয়ার, একটা স্বর্গীয় শক্তি রয়েছে, বা একটা জাগতিক শক্তি রয়েছে, বা স্বর্গীয়, বা যেটা আমরা ভগবান, আল্লাহ, ঈশ্বর যেটা বলছি, যে একটা কী রয়েছে, একটা জাগতিক শক্তি রয়েছে, দ্যাট ক্যান লিফট ওয়ান আপ, বলছে একজন মানুষকে উদ্ধার করে কোথা থেকে? কনফিউশন, যে তোমার মধ্যে দ্বিধাগ্রস্ত রয়েছে, মিজারি, দুঃখ যন্ত্রণা রয়েছে, মেলানকুলিক, আর্তনাদ, মানে তোমার মধ্যে দুঃখ, কষ্ট, যন্ত্রণা, ব্যর্থতা, এইসব জিনিসগুলো যখন একটা মানুষের মধ্যে থাকে, তখন একটা জাগতিক শক্তি, অর্থাৎ তুমি যদি তাকে ঠিকমতো অনুসরণ করো, সেই জাগতিক শক্তি বা সেই ঈশ্বর, আল্লাহ, ভগবান তোমাকে কী করবে? সেখান থেকে উদ্ধার করবে। কারণ বলে না যে ভগবান আমাদেরকে সবসময় হেল্পের জন্য হাত বাড়িয়ে থাকে, কিন্তু আমাকে তাকে মানতে হবে। অ্যান্ড গাইড ওয়ান টু ওয়ানস ট্রু প্লেস, এবং যে যেখানে যাওয়ার, অর্থাৎ যে যেখানে যেতে পারবে, যে যেখানে যাবে, তাকে সেই জায়গাতেই, তাকে একদম সঠিক জায়গাতে তাকে নিয়ে যাবে, সেই জাগতিক পাওয়ারটা। অ্যান্ড ওয়ান্স অ্যান ইন্ডিভিজুয়াল সেভার্স হিজ ইমোশনাল অ্যান্ড ফিজিক্যাল বন্ড, এবং তার মধ্যে কি করে? যোগ সাধন করে। কি যোগ সাধন করে? ইমোশনাল অ্যান্ড ফিজিক্যাল বন্ড, মানে ইমোশনাল হচ্ছে আবেগ, এবং হচ্ছে দৈহিক যে একটা বন্ধন, সেই বন্ধনটা মধ্যে যোগ সাধন করে। হি ইজ অন দ্য রোড টু ফ্রিডম, হ্যাপিনেস অ্যান্ড পিস অফ মাইন্ড, এবং
তখন সেই মানুষটা বা সেই পার্সনটা কী করে, বলছে রোড টু ফ্রিডম, সে স্বাধীন হয়ে যায়, মানে চিন্তা মুক্ত হয়ে যায়, হ্যাপিনেস, তার মধ্যে অফুরন্ত আনন্দ চলে আসে, অ্যান্ড পিস অফ মাইন্ড, এবং মনের মধ্যে শান্তিতে পূর্ণ হয়ে যায়। ঠিক আছে, তো ওটাই বলছে। ঠিক আছে।